তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের রায় ঘোষণা হবে ২০ নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। আগামী নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের বিষয়ে সব রিভিউ আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ একমত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিভিউ আবেদনকারীদের আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আগের রায় আপিল বিভাগ বাতিল করবে বলে আশা তাদের। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপিত হবে। সকালে রিভিউ আবেদনের উপর ১০ম দিনের শুনানিতে অংশ নেন রিভিউ আবেদনকারী ৫টি পক্ষের ৯ জন আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। যে প্রক্রিয়া এটাকে বাদ করা হয়েছে, দ্যাট ওয়াজ অ্যান আনএক্সেপ্টেবল প্রসেস আমরা মনে করি। এবং আমাদের পক্ষ থেকে আরেকটা এক্সপেকটেশন হলো, সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। জাজমেন্ট ইজ অলওয়েজ রেট্রোস্পেক্টিভ ইন ইফেক্ট আনলেস কোর্ট গিভস প্রসপেক্টিভ ইফেক্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এর আগেও আপনি এ বিষয়ে অনেক কিছু জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ করেছেন, আপনি আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি কার্যকর হয় তাহলে সেটি কি ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকেই কার্যকরী হবে নাকি পরবর্তী নির্বাচন থেকে কার্যকরী হবে? দেখুন, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই নিয়ে যে 10 দিন ধরে শুনানির পরে আজকে তো রায়ের দিন নির্ধারণ করা হলো আগামী 20 নভেম্বর। এই যে 10 দিনের যে শুনানি হয়েছে সেই শুনানিতেও কিন্তু আমরা দেখেছি যে এই বিষয়টি বারবার আসছে, অর্থাৎ এটি আইনজীবীরা তাদের মতামত দিয়েছেন যে কখন থেকে এই ব্যবস্থা কার্যকর হয়, কারণ এই মুহূর্তে একটি ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে ডক্টর ইউনূসের অধীনে। সুতরাং এই অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের যদি আবার রায় দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে। সেখানে দেখুন, আজকে অ্যাটর্নি জেনারেল তিনি স্পষ্ট করে বলেছেন যে শুধু সরকার পক্ষ নয়, একই সাথে যতগুলো পক্ষ রয়েছে সেখানে আইনজীবীরা, বিশেষ করে যারা যারা আবেদনকারী রয়েছেন, রিভিউ আবেদনকারী, তাদের আইনজীবীরা সকলের মত এখন যে এটি এই নির্বাচন থেকে নয়, পরবর্তী নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। দেখুন, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এবং সর্বশেষ আপনি জানেন যে 1996 সালে সেই সময় আওয়ামী লীগ এবং জামাতের যেই আন্দোলন ছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে তখনকার বিএনপি সরকার সংবিধান সংশোধন করে সেই সময় কিন্তু ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করে, অর্থাৎ নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে। পরবর্তীতে দেখা গেল যে এর অধীনে 2-3টি নির্বাচন হলো, 2001-এর নির্বাচন হলো, তারপরে 96-এর একটি নির্বাচন হলো, 2001-এ আরেকটি নির্বাচন হলো এবং 2008-এ আরেকটি নির্বাচন হলো। এই 3টি নির্বাচন কিন্তু সব জায়গায় বিশ্বব্যাপী কিন্তু বেশ গ্রহণযোগ্যতা পায় এবং বিতর্কহীন বলা যায় বলতে গেলে। তার পরবর্তীতে এসে আওয়ামী লীগ সরকার প্রধানত যেই যুক্তি দিয়ে এটি আদালতে যাওয়া হয়েছিল এবং সেখানে যেই ত্রয়োদশ সংশোধনীর বিরুদ্ধে হাইকোর্টে যে রিট দায়ের করা হয়েছিল তার প্রধানত যুক্তিটি ছিল যে অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ কখনোই কোনো একটি দিনও থাকতে পারে না, যার প্রেক্ষিতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু এই যুক্তির আলোকে প্রধানত। এবং আরেকটি যুক্তি ছিল যে বিচারপতিরা যেহেতু সর্বশেষ যিনি প্রধান বিচারপতি হয়ে অবসরে যাচ্ছেন তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সুতরাং সেই জায়গা থেকে বিচারপতিদের ভেতরে এক ধরনের লোভ কাজ করতে পারে, নির্বাচন ব্যবস্থায় তার নিজের ক্ষমতায়নের জন্য তিনি দলের লেজুর বৃত্তায়নের ভিতরে ঢুকে যেতে পারেন। এই দুটি যুক্তিতেই কিন্তু 2011 সালের 10 মে তখনকার যিনি প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক, তার নেতৃত্বাধীন যে অ্যাপিলেট ডিভিশনের বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু রায় দিয়ে এই পুরো ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেয়। এই যে 10 দিন ধরে শুনানি হলো এবং আজকে যে অ্যাটর্নি জেনারেল ব্রিফ করলেন সেখানেও তিনি এই কথাটি বলেছেন যে যুক্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে, ঘটনা ঘটেছে ঠিক তার উল্টো।
বলা হয়েছিল অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়, কিন্তু যেটি দেখা গেছে অনির্বাচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সবচেয়ে গণতন্ত্র বেশি সুসংহত। একই সাথে যেটি দেখা গেছে যে এই সময়ের নির্বাচনগুলোতেই মানুষ সবচেয়ে বেশি নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কিন্তু যেটি দেখা গেছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পরে 2014 নির্বাচন, 2018 নির্বাচন এবং 2024 নির্বাচন এই নিয়ে নানান ধরনের অভিযোগ উঠেছে। অনেকে বলছেন যে অভিযোগগুলো আছে যে দিনের ভোট রাতে করা, একই সাথে অ্যাটর্নি জেনারেল নিজে বলেছেন যে মৃত ব্যক্তিদেরও ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। তো সেই বিষয়গুলো কেন ঘটেছে? মূলত এই গণতন্ত্র বাংলাদেশে ধ্বংস হয়ে যাওয়ার কারণে, এবং এটির প্রধানত কারণ ছিল সেটি হচ্ছে যে নির্দলীয় কোনো তত্ত্বাবধায়ক সরকার না থাকায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, যার কারণে সেই সরকার তার মতো করে নির্বাচন করার চেষ্টা করেছেন। তো এই সব মিলিয়ে আদালতে যুক্তি তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল, এবং তিনি বলেছেন, এবং একই সাথে যারা যারা রিভিউকারী ছিলেন তাদের যারা আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, একই সাথে ছিলেন শিশির বনির, জয়নুল আবেদিন সিনিয়র আইনজীবী, তারা প্রত্যেকেই বলেছেন যে এই নির্বাচনে আপনি যেমনটা প্রথমে জিজ্ঞেস করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়, এবং সেক্ষেত্রে রায়ের মধ্যে প্রধান বিচারপতির কাছে তারা এই মতামত তুলে ধরেছেন যে যখন রায় ঘোষণা হবে সেই রায়ের ভেতরে যেন এই ধরনের একটি পর্যবেক্ষণ দেওয়া হয়, যেটি চতুর্দশ সংসদ নির্বাচন অর্থাৎ আগামী ফেব্রুয়ারির পরবর্তী 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এটি কার্যকর করা হবে। দেখুন, অ্যাটর্নি জেনারেলের কাছে আমরা এটি জানতে চেয়েছিলাম যে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখন ফিরবে সেটি আসলে স্থায়ী রূপ পাবে কিনা। তিনি কিন্তু সেই কথাটি বলেছেন যে এটিও কিন্তু নির্দিষ্ট নয় যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটি ফিরছে সেটি আসলে চিরস্থায়ীভাবে থাকবে, কারণ তিনি এর আগেও কিন্তু বলেছিলেন যে সংবিধান কোরআন কিংবা বাইবেল নয় যে এটি পরিবর্তন করা যাবে না। যদি পরবর্তী কখনো যদি মনে হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য বা সেই সময়ের জন্য প্রযোজ্য নয়, তাহলে এটি আবারও পরিবর্তন হতে পারে। আদালতে এই বিভিন্ন যুক্তিগুলো তারা তুলে ধরেছেন। এখন 20 নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে যে 7 বিচারপতির অ্যাপিলেট ডিভিশন রয়েছেন তারা এই রিভিউ আবেদনের যেই ওপরে তারা রায় দেবেন, এবং তাদের রায় যদি পক্ষে আসে সেক্ষেত্রে 2011 সালের 10 মে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়টি বাতিল ঘোষণা করা হবে, এবং সেটি বাতিল ঘোষণার সাথে সাথে এটি কিন্তু এমনিতেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংযোজিত হয়ে যাবে, যার প্রেক্ষিতে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার নির্বাচন পিছিয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ কখনো ক্ষমা করবে না। দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে নির্দেশ দিয়ে দেশে গাড়ি পোড়াচ্ছে, দেশের সম্পদ নষ্ট করছে। সাহস থাকলে তাকে জনগণের সামনে আসার আহ্বান জানান তিনি। সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে ব্যর্থ হই তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। কোনো রাজনৈতিক দল জুলাই সনদের বাইরে গিয়ে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সনদের বাইরে গিয়ে জাতীয় ঐকমত্য কমিশন বা সরকার কিছু করতে চাইলে স্বাক্ষরকারী দলগুলো তা মেনে নেবে না। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। ঐকমত্য কমিশনের দীর্ঘ বৈঠকের পর যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাইরে কোনো সিদ্ধান্ত নিলে দায় নিতে হবে সরকারকেই। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। কষ্ট করে এসেছেন, সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আবার এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোন রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,
যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। জুলাই সনদের আইনি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করছে জামায়াত সহ 8 দল। পল্টন মোড়ে দুপুর 2টায় শুরু হয় এই কর্মসূচি, চলবে বিকেল 4টা পর্যন্ত। এর আগে সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দল। এদিকে সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে কিছু সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছে পুলিশ। দুঃখের বিষয় হলো সত্য, সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হচ্ছে না, এই ধরনের একটা সংকেত আমরা পাইতেছি। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং অবিলম্বে কোনো তাল বাহানা আমরা মানি না। পিয়ার পদ্ধতি নির্বাচন এবং জুলাই সনদ এবং গণভোট সবার আগে দিতে হবে। 5টি দফা নিয়ে আজকে আমাদের এই মহাসমাবেশ। আর দফা 5টির মধ্যে আমাদের যে প্রথম দফাটি, এটি হলো যে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। এ নিয়ে আলোচনাতে সমাবেশ স্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, 8 দলের সমাবেশে কি পরিমাণ লোক সমাগম হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি? ঠিক 2টার সময় কিন্তু জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এখানে বক্তব্য রাখেন। সেখান থেকে তিনি এই সমাবেশটি শুরুর ঘোষণা দেন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রথমে এই সমাবেশটি শুরু ঘোষণা করা হয়। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এক তারা ইসলামিক গান গেয়ে এবং এখানে যারা নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে কানায় কানায় কিন্তু ভর্তি হয়ে গেছে এই পল্টন, ফকিরাপুল প্রেস ক্লাব সহ মতিঝিলের আশপাশের যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এই যে সমাবেশকে ঘিরে তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা কোনো ধরনের যেন অস্থিতিশীল পরিস্থিতি না হয় সেজন্য জামায়াত ইসলামী সহ সমমনা 8টি ইসলামিক দল যে আন্দোলন করছে, যুগপৎ আন্দোলন করছে, তাদের তরফ থেকেই কিন্তু এখানে নিরাপত্তার জোরদার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারা প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন, প্রতিটি বিষয়ে তারা নজরদারি রাখছেন এবং কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে সেদিকে তারা সচেষ্ট রয়েছেন। এবং আমি যদি আপনাকে আরেকটু বিষয় বলে রাখি যে এইখানে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে যে মহাসমাবেশটি ডাক দিয়েছে জামায়াত, এটি তাদের 5ম দফা আন্দোলনের কর্মসূচি। এর আগে তারা 4র্থ দফা আন্দোলনের কর্মসূচি সম্পন্ন করেছেন। গত মাসের 18 তারিখ থেকে তারা এই যুগপৎ আন্দোলনে রাজপথে আছেন। একই সাথে ঐক্যমত্য কমিশনের সাথেও একটু আলোচনা চালিয়ে গেছেন। গত 7 নভেম্বর তারা যমুনায় গিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয় এই 5 দফা দাবির প্রেক্ষিতে এবং 5 দফা দাবির জন্য তারা যমুনায় যে যখন সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া শব্দ না পাওয়ায় কিন্তু তারা এই সমাবেশের ডাক দিয়েছে এবং এখানে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সহ নভেম্বরের মধ্যেই গণভোটের ঘোষণা দিতে হবে এমন একটি দাবি তাদের রয়েছে। সেই সাথে আরো কয়েকটি দাবি রয়েছে। মোট 5 দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে গত মাসের 18 তারিখ থেকে। আজকে এটি মহাসমাবেশের রূপ নিয়েছে। এখান থেকে যে দিক নির্দেশনা দেওয়া হবে সেটির মাধ্যমে সরকারকে একটি বার্তা দেওয়া হবে এবং সরকারের কাছে এই বার্তার মাধ্যমে জনগণের মাঝে যে একটি মেসেজ এবং জনগণের মেসেজই সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। সেই সাথে জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নে জামায়াতের পক্ষ থেকে তাদের আন্দোলন আরো বেগবান করার জন্য যা যা করার দরকার সেইভাবেই তারা এগিয়ে যাবেন। সেই সাথে আপনাকে বলে রাখি যে এইখানে কিন্তু মানুষের মাঝে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। জাতীয় নির্বাচনের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার চলবে না। প্রার্থী ও দলের প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় মানতে হবে বিধিনিষেধ, এমন সব বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে প্রকাশিত গেজেটে বলা হয়েছে, রেক্সিন, পলিথিন, পিভিসি সহ পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদানে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহার চলবে না। নির্বাচনী এলাকায় কোনো বাড়ি, দেয়াল, গাছ, সরকারি স্থাপনা এবং বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ, রিক্সা সহ সব ধরনের যানবাহনে লিফলেট বা হ্যান্ডবিল ও
ও ফেস্টুন সাঁটাতে পারবে না। কোনো প্রার্থী নির্বাচনী প্রচার সামগ্রীর উপর অন্য প্রার্থী নির্বাচনী প্রচার বা কোনো প্রকার ক্ষতিসাধন, বিকৃতি বা নষ্ট করা যাবে না। ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত বাকি সব নির্বাচনী প্রচারণার ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন সাদা কালো রঙের হতে হবে। 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। অনলাইন ও সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারে অসৎ উদ্দেশ্যে AI ব্যবহার করা যাবে না। এমন আরও কিছু নির্দেশনা রয়েছে আচরণবিধিতে। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল করা যাবে, জানিয়েছে ইসি। আওয়ামী লীগের দু একটি ককটেল বা দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা 14 গ্রামে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর। এছাড়া 13ই নভেম্বর ঘিরে আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, তারা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিচ্ছে। প্রত্যেকটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তারা সতর্ক আছে এবং অ্যাকশনে যাচ্ছে বলেও জানান শফিকুল আলম। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে। 13ই নভেম্বর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ওই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধ করা সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে দাবি করে তিনি বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের কাউন্সেলিং শুরু করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে যাত্রীদের। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর ট্রেন পরিচালনায় সংশ্লিষ্টদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এই উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান পেতে গুরুত্ব বাড়াতে হবে সঠিক রক্ষণাবেক্ষণে। 26 অক্টোবর দুপুরে ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত ও 2 জন আহত হন। 29 অক্টোবর রাত 9:30টার দিকে একই জায়গায় কিছুটা ঝাঁকি অনুভব হলে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ফার্মগেট থেকে বিজয়সরণী পর্যন্ত ট্রেন চলাচল করছে কিছুটা ধীর গতিতে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর আগের চেয়ে নিরাপত্তা সংক্রান্ত সব সতর্কতা সঠিকভাবে মানা হচ্ছে। ট্রেন চলাচলেও কোনো সমস্যা নেই। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। 6টা টিম কাজ করতেছে 16টা স্টেশনে, যে পাবলিক কনসালটেশন পিআর বাড়াই দিয়েছি যাতে পাবলিকের সাথে কথা বলে এবং বইলা তাদেরকে কনসালটেশন করা হয়। তাদের ফ্রেম করে দেওয়া হয়েছে কী কী প্রশ্ন করবে, কী কী কথা বলবে। আর আমাদের ট্রেনের জন্য সমস্ত অপারেশন মেইনটেন্যান্সের সিনিয়র ম্যানেজমেন্টরা সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতেছে। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সামগ্রিক নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। তাগিদ দেন সরকারি আমলা নয় বরং কারিগরিভাবে দক্ষ জনবল দিয়ে মেট্রো পরিচালনার। আমাদের এটার থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা যেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় যারা বানালো পৃথিবী বিখ্যাত লোক বানিয়েছে, যারা অপারেট করবে তারাও পৃথিবী বিখ্যাত, এরকম অনেক কাজের অভিজ্ঞতা যাদের থাকবে তাদেরকে দিয়ে যদি সেবাটা দেই তাহলে আমার মনে হয় এই ধরনের হোঁচট থেকে আমরা বেঁচে যাব। মেট্রো রেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো সংস্থার মাধ্যমে তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণের অংশ হিসেবে রপ্তানি উন্নয়ন তহবিলের আকার আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবছরের ডিসেম্বরের মধ্যে তহবিলের আকার $2 বিলিয়ন নামিয়ে আনা হবে। এই সিদ্ধান্ত সরকারের বৃহত্তর আর্থিক ও কাঠামোগত সংস্কারের অংশ।
IMF এর সাথে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি অনুযায়ী 2026 সালের ডিসেম্বর পর্যন্ত EDF এর আকার সর্বোচ্চ $2 বিলিয়ন মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এই সময়ের মধ্যে তহবিল বাড়ানোর পরিকল্পনা করা যাবে না। 2022 সালের মাঝামাঝি থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমা এবং ডলার সংকট তীব্র হলে বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে EDF এর আকার কমাতে থাকে। তবে এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে রপ্তানিকারকরা। তহবিল কমায় EDF থেকে স্বল্প সুদের ঋণ পাওয়া কঠিন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট বেতন সীমা অতিক্রম করলে তাদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। এতে জানানো হয়, আয়কর আইন 2023 অনুযায়ী চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন 26,785 টাকা এবং নারী কর্মকর্তা কর্মচারীর মূল বেতন 30,357 টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। তাদের বেতন বিল প্রস্তুতের সময়ই উৎসে আয়কর কাটা হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল থেকে আয়কর কাটার দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস অনুযায়ী উত্তোলনকারীর উপর বর্তাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। উত্তরাঞ্চলে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেখা মিলছে হালকা থেকে মাঝারি কুয়াশা। বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। ভোরে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রিতে। তবে দিনের বেলায় সূর্যের তেজে 30 থেকে 31 ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়, নীলফামারী ও এর আশেপাশের এলাকাগুলোতে শীত আসে একটু আগেই। এর মধ্যেই কৃষকরা ঘরে তুলতে শুরু করেছেন নতুন ধান। ভোর থেকে কুয়াশা উপেক্ষা করে আমন ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিকাল থেকে শুরু করে সারা রাত পর্যন্ত হিমশীতল বাতাস, এই বাতাসে কিন্তু আমরা অনেকটা শীত অনুভব করি। লালমনিরহাটে কয়েকদিন ধরে নামছে তাপমাত্রার পারদ। দিনে রোদ থাকলেও রাতে তাপমাত্রা নামে 16 ডিগ্রি নিচে। ভোরে দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার। ঠাকুরগাঁয়ে ভোরে হালকা কুয়াশা দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে কমে শীতের প্রকোপ। শীত শুরু, চিন্তাও শুরু। বৃষ্টির মতো রাত্রে শীত পড়তেছে। গরুর আসল নিয়ে খুব ঠান্ডা অসুবিধা আছে। আমাদের উত্তর অঞ্চলে খুব অতিরিক্ত ঠান্ডা। দিনাজপুরে ঘূর্ণিঝড় মন্থারের প্রভাবে টানা 4 দিনের বৃষ্টির পর কমতে শুরু করে তাপমাত্রা। কুয়াশার প্রকোপ বাড়ার সাথে হিমেল হাওয়ার দাপট বাড়ছে রংপুরে। নভেম্বরের শেষের দিকে শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অক্টোবর এবং নভেম্বর মাস মিলিয়ে বাংলাদেশের পুরো বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার সাধারণত 8 থেকে 10% বৃষ্টিপাত এই সময়টাতে হয়। আমাদের পূর্বাভাস হচ্ছে এই সময় স্বাভাবিক যে বৈশিষ্ট্য বৃষ্টিপাতের, অর্থাৎ যে বৃষ্টিপাতের স্বাভাবিক যে পরিমাণ, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরে কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ফুটবলের নতুন পোস্টার বয় হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা। হামজার সাথে 1 বছরের চুক্তি করেছে রবি। সবকিছু ছাপিয়ে ভারত ম্যাচ জিতে পুরো জাতিকে গর্বিত করতে চান তিনি। সাকিব তামিমকে পেছনে ফেলে হামজা চৌধুরী এখন বিজ্ঞাপন বাজারে চাহিদার শীর্ষে। শাহ সিমেন্টের পর এবার রবি শুভেচ্ছা দূত হলেন জাতীয় ফুটবল দলের এই তারকা মিডফিল্ডার। এত ভিড়ের মাঝেও হামজার মুখে মৃদু হাসি, কোনো বিরক্তির ছাপ নেই তার অভিব্যক্তিতে। আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি। বাবা মার মুখে হাসি দেখতে পাওয়াই আমার আসল প্রাপ্তি। আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারছি। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। গুঞ্জন আছে বাংলাদেশের ফুটবলের পোস্টার বয়কে শুভেচ্ছা দূত করতে চায় আরও বেশ কয়েকটি কোম্পানি। তবে সেসব নিয়ে ভাবছেন না হামজা। লক্ষ্য ভারত ম্যাচ। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করলেও এবার জয়ে চোখ তার। ইনশাল্লাহ 2 বড় গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ফিউ রেজাল্টস আমরা রয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি। গুড পারফরমেন্সেস খেলতেছি আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। লাল সবুজ জার্সিতে 5 ম্যাচে 2 গোল হামজার। 18 নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।